কাহিনীর সূত্রপাত 1981 সালের নভেম্বরের একদিন, যখন এক ব্যক্তি আমাজনের জঙ্গলে পুরো 21 দিন হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে গেলেন তো আবার এমন এক জঙ্গলে যেটি 6.7 মিলিয়ন স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। তাছাড়া এমনই এক জঙ্গল যেখানে হাজার হাজার প্রজাতির হিংস্র প্রাণীদের বসবাস, রাক্ষসী পিরানহা থেকে অ্যানাকোন্ডা সহ আরও বহু হিংস্র প্রাণী যাদের নাম শুনলে রক্ত হিম হয়। তো এমনই এক ভয়ানক গভীর জঙ্গলে একলা একটি মানুষ কিভাবে খাদ্য ও পানীয়বিহীন অবস্থায় এতদিন যাবৎ টিকেছিলেন তার সম্পূর্ণ সত্য কাহিনী জানাবো ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে। এরকম সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘটনার মুখ্য চরিত্র ইসরায়েলি নাগরিক ইয়োসি গিনবার্গ, যিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। তাছাড়া তিনি ইসরায়েলি নৌবাহিনীতেও 3 বছর চাকরি করেছিলেন। এভাবে তার দিব্যি দিন কাটছিলেন। কিন্তু হঠাৎ তিনি হেনরি চ্যারিয়রের লেখা প্যাপিলন নামক বই পড়ে বিশ্ব পরিক্রমার কথা ভাবেন। অর্থাৎ এই বই পড়ে তিনি এতটাই মোটিভেট হন যে তিনি বিশ্ব পরিক্রমায় বের হন। শীঘ্রই তিনি তার পুরো কর্মজীবন ও পারিবারিক জীবন থেকে অব্যাহতি নিয়ে দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেন। আর এভাবেই 1981 সালের নভেম্বর মাসে পাড়ি দেন আমাজনের গহীন অরণ্যে। তবে সৌভাগ্যক্রমে আমাজনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পথে তার সঙ্গে যোগ দেন আরও 3 জন এক্সপ্লোরার, যারা হলেন কেভিন গেল, যিনি ছিলেন একজন আমেরিকান ফটোগ্রাফার, কার্ল রুপ্রেচার, যিনি ছিলেন অস্ট্রেলিয়ান জিওলজিস্ট, এবং তৃতীয় জন ছিলেন মার্কাস স্ট্যাম, যিনি সুইজারল্যান্ড নিবাসী একজন টিচার ছিলেন। এই 4 জন ব্যক্তি একত্রে মিলিত হয়ে আমাজনের উদ্দেশ্যে রওনা দেন। তবে এদের মধ্য হতে কেভিন নেতৃত্ব দিচ্ছিলেন, কেননা তিনি এর আগেও আমাজনের জঙ্গলে গিয়েছিলেন। তাই তার বাড়তি অভিজ্ঞতার জন্য তিনি অতি সহজেই জঙ্গল ভেদ করে এগিয়ে যাচ্ছিলেন। এভাবে তারা বেশি টেনশন না করে দ্রুত আমাজন জঙ্গলের ভিতরে এগিয়ে চললেন। কিছুক্ষণ পর জঙ্গলের এমন এক এলাকায় তারা চলে আসেন যেথায় ওই দিন পর্যন্ত এর আগে কেউ যায়নি। দেখতে দেখতে তারা ক্রমশ দিকভ্রষ্ট হচ্ছিলেন, কারণ ওই গভীর জঙ্গলে কোনো সাইনবোর্ড বা সাংকেতিক চিহ্ন ছিল না। এভাবে কয়েকদিন কেটে গেল। জঙ্গলের মধ্যে তারা পথের কোনো কিনারা করতে পারলেন না। সেজন্য তারা ক্রমশ হতাশ হয়ে পড়েন। তাদের কাছে যে পরিমাণ খাদ্য ছিল তা ধীরে ধীরে শেষ হতে থাকে। খাদ্যের পরিমাণ বজায় রাখতে তারা অর্ধেক পেট আহার করতে শুরু করেন, যার ফলস্বরূপ তারা খুব দ্রুত দুর্বল হয়ে পড়েন। এদের মধ্য হতে সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করছিলেন স্ট্যাম, কেননা তাদের মধ্য হতে তাকেই জলের মধ্যে বা জলাশয়ে নেমে রাস্তা খুঁজতে হচ্ছিল। সোজা করে বলতে গেলে জঙ্গলের পথ আবিষ্কার করতে করতে সামনে কোনো ছোট খাল বা নদী পড়লে তাকে জলে নেমে অতিক্রম করতে হচ্ছিল, আর তাই দীর্ঘক্ষণ জলে পা ভিজে যাওয়ায় পা ফুলে গিয়েছিল। তবে এদের মধ্যে হতে সবচেয়ে টেনশন ছিল যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য কোথায় পাবে। খাদ্যের চাহিদা মেটাতে তারা বাঁদর সহ অন্যান্য জঙ্গলি প্রাণীদের খেতে শুরু করেন এবং সেই সঙ্গে স্থানীয় নদীর জল দিয়ে তারা তৃষ্ণা নিবারণ করছিলেন। তবে সবচেয়ে অসুবিধার ব্যাপার ছিল যে তারা কোনো মতেই জঙ্গল থেকে বের হওয়ার উপায় পাচ্ছিলেন না। শেষমেশ তারা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তারা ঠিক করলেন যে যদি তারা এভাবে একত্রে জঙ্গলের পথ খোঁজার চেষ্টা করেন তাহলে হয়তো বহুদিন লেগে যাবে। তাই তারা একত্রে না খুঁজে আলাদা আলাদা 2টি গ্রুপ করে খোঁজার সিদ্ধান্ত নেন। তাদের মধ্য হতে রুপ্রেচার ও স্ট্যাম পুনরায় আগের রাস্তায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং অপরদিকে গেল ও গিন্সবার্গ একটি কাঠের ভেলা নিয়ে ছোট্ট নদী বেয়ে এগিয়ে যাবেন। এরপর তাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা চলতে শুরু করেন। তবে চলার কিছুক্ষণ পর গেল ও গিন্সবার্গের সামনে নতুন এক সমস্যা এসে পড়ে। তারা তাদের ভেলা নিয়ে ভাসতে ভাসতে একটি ঝর্ণার সামনে এসে উপস্থিত হন। ঝর্ণার জলের স্রোতের ধাক্কায় তাদের ভেলার টালমাটাল অবস্থা। ঝর্ণার জলের তীব্র গতির ধাক্কায় ভেলার গতিবেগ অস্বাভাবিক হারে বেড়ে যায়। এভাবে কয়েক মিনিট চলার পর তাদের ভেলা ডুবতে শুরু করলে গেল কোনো মতে সাঁতরে ডাঙায় উঠতে সমর্থ হন। তো সেখানে গিন্সবার্গ তখনও নদীর মধ্যেই সাঁতার কাটছিলেন, কিন্তু জলের স্রোতের ধাক্কায় ডাঙায় উঠতে ততক্ষণাৎ অসমর্থ হন। পরে এক সাক্ষাৎকারে গিন্সবার্গ জানান যে আমি প্রায় আধ ঘন্টার মতো নদী ও ঝর্ণার জলের স্রোতের ধাক্কায় স্ট্রাগল করছিলাম, কিন্তু কোনো মতেই ডাঙায় উঠতে পারিনি। তাছাড়া জলের নিচে থাকা বড় বড় পাথরের সাথে ধাক্কা খাচ্ছিলাম। কতটা যন্ত্রণা ভোগ করছিলাম ওই মুহূর্তে তা বোঝাতে পারবো না। তারপর গিন্সবার্গ ও একসময় নিজেকে নদীর স্রোত থেকে বাঁচিয়ে ডাঙায় উঠতে সমর্থ হন। তবে ভাগ্যবশত এত কিছুর পরও গিন্সবার্গ তার ব্যাগ ফিরে পান নদীর ধার থেকেই। ব্যাগ ফিরে পেলেও তিনি পেলেন না তার সঙ্গী গেলকে। তাছাড়া ওই ব্যাগেও তেমন কিছু ছিল না যে যা দিয়ে তার কিছু কাজে আসে। তো গিন্সবার্গ জঙ্গলে সঙ্গীহীন হয়ে একলা চলতে শুরু করেন। যেভাবে হোক তাকে জঙ্গল থেকে বের হতেই হবে।
আমাজন জঙ্গল এক্সপ্লোর করার স্বাদ তার একেবারেই মিটে গেছে। কথাই আছে না যে মানুষ যখন বিপদে পড়ে তখন সৌন্দর্য উপভোগ করার মতো সিচুয়েশন তার থাকে না, শুধু তার একটাই লক্ষ্য যে যেভাবে হোক আমাকে বাঁচতে হবে। তবে গিন্সবার্গ এটা বুঝতে পেরেছিলেন যে এই গভীর হিংস্র জঙ্গল অ্যামাজন থেকে তার বেঁচে ফেরা মোটেও সহজ হবে না। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে যতই বাধা বিপত্তি আসুক না কেন তিনি সব সহ্য করবেন বেঁচে ফেরার জন্য। একবার একটি চিতার সম্মুখীন হতে হয়েছিল গিন্সবার্গকে, যা সত্যিকারের ভয়াবহ মুহূর্ত ছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় তিনি বেঁচে যান। এরপর গিন্সবার্গ আরো কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। সে নদীর বান হোক কিংবা চোরাবালির ঘূর্ণিপাক, গিন্সবার্গ যেন সবখানেই বিজয়ী। জঙ্গলে বিচরণকালীন গিন্সবার্গের সাথে এক মহিলার সাক্ষাৎ হয়। গিন্সবার্গ এ বিষয়ে দি সানকে এক সাক্ষাৎকারে জানান যে আমাজনের ওই গভীর জঙ্গলে আমার কঠিন সময়ে এক মহিলার দর্শন পাই। যখন আমি আমার জীবনের আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, আমি বহুবার ওই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মহিলাটি কোনো মতেই আমার কথার জবাব দেননি। আমি জঙ্গলে তার নিরাপদ আশ্রয়ের জন্য একবার তাকে তাঁবুও বানিয়ে দিয়েছিলাম। আসলে ওই মহিলার কাহিনীটি ছিল গিন্সবার্গের কাছে পুরোটাই হ্যালুনেশন। যখন মহিলাটি তার সামনে থেকে আচমকা গায়েব হয়ে যান, তখন গিন্সবার্গ অনুভব করলেন যে তিনি তার মানসিক শক্তি ক্রমশ হারিয়ে ফেলেছেন। ঠিক এই মুহূর্তটাই গিন্সবার্গ একেবারে ইমোশনাল হয়ে পড়েন। আর ইমোশনাল হওয়ারই তো কথা, কেননা এক তো এই অজানা রহস্যময় জঙ্গল, সে সঙ্গীদের হারিয়ে সম্পূর্ণ একা এবং তার উপর খাদ্য পানীয় বিহীন অবস্থায় বারবার মৃত্যুমুখে আপতিত হওয়ার মতো ঘটনা ঘটলে ইমোশনাল তো হবেই। তবে তার শেষমেশ এটাই প্রতিজ্ঞা যে যেভাবে হোক এই জঙ্গল থেকে বের হতেই হবে। তিনি ক্রমশ নিজেকে আরো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানুষে পরিণত করেন। খাদ্যের চাহিদা মেটাতে জঙ্গলের মধ্যে পাওয়া কিছু বেরি ও নাম না জানা ফল খেয়ে ক্ষুধা নিবারণ করতে হচ্ছিল, এবং স্থানীয় নদীর অশুদ্ধ জলই ছিল তার তৃষ্ণা নিবারণের প্রধান মাধ্যম। জঙ্গলে এভাবে দিনের পর দিন কাটানোর ফলে তার পায়ে ছত্রাক সংক্রমণ হয় এবং মাথায় পোকা বাসা বাঁধে। শত বাধা বিপত্তিতেও গিন্সবার্গ হার মানতে চান না। একদিন তার প্রত্যাশিতভাবেই জঙ্গলের উপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছিল। গিন্সবার্গ তার পাইলটের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিচ থেকে বহু চিৎকার চেঁচামেচি করতে থাকেন, কিন্তু সে চিৎকার বৃথা। বিমানের পাইলট কিছু শুনতে না পেয়ে জঙ্গলের উপর দিয়ে অদৃশ্য হয়ে যান। এমত অবস্থায় গিন্সবার্গ একেবারেই মুষড়ে পড়েন। দেখতে দেখতে ওই ভয়ঙ্কর আমাজনে গিন্সবার্গ প্রায় 20 দিন অতিবাহিত করেন। এরপর ঘটে মিরাকেল। সৌভাগ্যবশত গিন্সবার্গ একটি ইঞ্জিনের শব্দ শুনতে পান। এতদিন যাবৎ গিন্সবার্গের অন্যান্য বন্ধুরা তার সন্ধান না পেয়ে হতাশ হয়েছিলেন, তবে তার সঙ্গী গেল ওখানকার স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে আমাজন জঙ্গলে অনুসন্ধান চালান। কিন্তু দীর্ঘক্ষণ অনুসন্ধান চালিয়েও তারা যখন গিন্সবার্গের কোনো খোঁজ পেলেন না, তখন তারা অভিযান বন্ধের সিদ্ধান্ত নেন। আর এভাবেই হঠাৎ ইঞ্জিনের শব্দ পেয়ে গিন্সবার্গ জোরে চিৎকার দেন। সেই সাথে গেল ও তার টিম ফাইনালি গিন্সবার্গকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়ার পর টানা 3 মাস গিন্সবার্গকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। 4 জন সঙ্গীর মধ্য হতে গেল ও গিন্সবার্গকে খুঁজে তো পাওয়া গেল, কিন্তু মার্কাস স্ট্যাম ও কার্ল রুপাচারের কোনো খোঁজই মেলেনি। কিন্তু যদিও পরে জানা যায় যে কার্ল একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন। জোসে গিন্সবার্গের এই সার্ভাইভাল স্টোরি থেকে আমরা 2টি জিনিস শিক্ষা লাভ করতে পারি। প্রথমত, জঙ্গলে হারিয়ে গেলেও ভয় পেলে চলবে না, গিন্সবার্গের মতো অদম্য সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, একজন এক্সপ্লোরার হতে গেলে আগে সেই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে, না হলে বিপদে পড়তে হতে পারে কিংবা শেষমেশ মৃত্যুও হতে পারে। এক্ষেত্রে গিন্সবার্গ আমাজন জঙ্গল এক্সপ্লোর করার আগে জঙ্গল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন, আর যার ফলস্বরূপ এতদিন প্রতিকূল পরিবেশে কাটিয়েও তিনি নিজেকে সার্ভাইভ করিয়েছেন। তো আজকের কাহিনী এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ারের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।